হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেড বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে যেভাবে বলেছিলাম যে 2018 থেকে নিয়ে 2024 অবধি আমরা সবকটা কোশ্চেন আগে সলভ করব, তারপর আমরা আবার 2012 থেকে শুরু করব। যাই হোক, এখন দেখো 2018 থেকে নিয়ে 2024 অবধি যেহেতুকে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করা শেষ করলাম, তো এখন তোমাদের জন্য একটা ইজি টু হার্ড একটা মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। তো তোমরা দেখো, এই যে যতগুলো কোশ্চেন দেওয়া হবে তার থেকে তোমরা কটা কোশ্চেনের অ্যান্সার করতে পারো। তোমরা চেষ্টা করবে আমি অ্যান্সার দেওয়ার আগেই যাতে তোমরা ভিডিওটা পজ করে তোমাদের নিজেদের থেকে অ্যান্সারটা দিতে পারো। তো দেখো তোমরা কত মার্ক গেইন করতে পারো। আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমরা যে এই যে কোশ্চেনগুলোর অ্যান্সার করবে সেটার থেকে সত্যি করে কত মার্ক তোমরা গেইন করতে পারছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ এর থেকে আমি একটা আমার ফিডব্যাক পাবো যে আমি তোমাদেরকে কতটুকু শেখাতে পারলাম। সেই হিসেবে যদি তোমাদের স্কোরটা একটু কম আসে বা কেন আসলো, আমি ভেবেচিন্তে আরো ভালোভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো চলো দেখা যাক কোশ্চেনগুলো। তো দেখে নিচ্ছি, চলো আজকের প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে পঠনের সময় নিচের কোন বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এই যে চারটি অপশন দেওয়া আছে, এই চারটি অপশন থেকে যখন একটা বাচ্চা বা শিক্ষার্থী রিডিং পড়বে সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা। পাঠ্য বিষয়ের উপর সব শব্দগুলি পড়া, যে পাঠ্য বিষয় যখন পড়বে একটা বিষয় তখন কিন্তু সব শব্দগুলি পড়তেই হবে। তারপর দেখো পাঠের অর্থ বুঝে নেওয়া, তারপর সাবলীল ভাবে পড়া ও উচ্চকণ্ঠে পড়া। যেহেতু কি প্রাইমারি সেকশনের, তো এখানে কিন্তু যেটা সাবলীল আছে তারা কিন্তু পড়তে নাই পারে, সেটা কোনো কথা নয়। এটা 3 নম্বর যেটা অপশন সেটা কিন্তু হচ্ছে না। এবার কথা হচ্ছে যে 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর থেকে কোনটা আমাদের দেখতে হবে অ্যাক্টিভ কোনটা বেশি। সেটা হচ্ছে পাঠের অর্থ বুঝে নেওয়া। যখন একজন শিক্ষার্থী যে কোনো একটা বিষয় পড়বে তখন সে যদি ভালোভাবে পাঠের অর্থটা বুঝতে পারে তাহলে কিন্তু কি হবে, তার যেটা ভাষার বিকাশ বা যেটা তার পঠন যেটা পড়বে সেটা কিন্তু আরো বেশি ভালো হয়ে উঠবে। সুতরাং 2 নম্বর অপশনটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। তো দেখে নিচ্ছি এটা কোয়েশ্চেন, দেখো শিশু সাহিত্য পত্রিকা থেকে একটি গল্প পড়াকে কি বলা হবে। যখন একটা শিশু সাহিত্য পত্রিকা থেকে একটা গল্প পড়বে তখন এটাকে কি বলবে, গভীর পাঠ নাকি পুঙ্খানুপুঙ্খ পাঠ না ব্যাপক পাঠ না অগভীর পাঠ। দেখো এখানে কিন্তু যদি তোমার কোনো কোয়েশ্চেনে পত্রিকা বলা কোনো কথা থাকে, যে তুমি একটা নিউজ পেপার থেকে পড়ছো বাকি একটা ম্যাগাজিন থেকে পড়ছো, তখন কিন্তু তুমি এখানে গভীর পাঠও হবে না বাকি পুঙ্খানুপুঙ্খ পাঠও হবে না, এবং অগভীর পাঠ বলা বস্তু কোনো বিষয় নেই যে কোনো অগভীর ভাবে পড়ছে। এখানে কি হবে দেখো, এখানে ডিরেক্ট অ্যান্সার হবে ব্যাপক পাঠ, যে তুমি পত্রিকা থেকে সেই বিষয়টা উপরে উপরে খুব তাড়াতাড়ি জাস্ট খালি সারমর্মটা বোঝার জন্য তুমি পড়ে নিলে, এটাকেই বলা হচ্ছে তোমার ব্যাপক পাঠ। সুতরাং 3 নম্বর অপশনটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো দেখো এটা কোয়েশ্চেন, নিচের কোন দুটি উৎপাদনমুখী দক্ষতা মানে প্রোডাক্টিভ স্কিল, প্রোডাক্টিভ কাকে বলা হয় বা উৎপাদনমুখী কাকে বলা হয়, যেটাতে তোমার ক্রিয়েটিভিটি থাকে বা নতুনত্ব বা সৃজনাত্মক যেটা বোধ তোমার থাকে। সেটা দেখো 1 নম্বর অপশনে আছে পঠন এবং লিখন। আমরা জানি লিখনে কিন্তু সৃজনাত্মক বোধটা থাকে বা আমরা নতুনত্ব কিন্তু করতে পারি লিখনের দ্বারা, কিন্তু পঠনটা কিন্তু হয় না। যে বিষয়টা যেরকম ভাবে লেখা থাকে আমরা ওইভাবে রিডিং করি বা পঠন করি। 2 নম্বরে দেখো শ্রবণ এবং পঠন, এ দুটোই কিন্তু, শ্রবণ মানে হচ্ছে শোনা এবং পঠন মানে পড়া, এ দুটোতেই কিন্তু কোনো নতুনত্ব নেই, যেরকমটা কেউ বলে আমরা সেরকমটাই শুনতে পাই। আর 3 নম্বরে দেখো শ্রবণ এবং বাচন, স্পিকিং যেটা আছে সেটাতে কিন্তু নতুনত্ব আছে বা সৃজনাত্মক আছে, যেটা তুমি কিছু নতুন করে বলতে পারো, কিন্তু শ্রবণ যেটা সেটা কিন্তু যারা যেভাবে বলে আমরা সেভাবে শুনতে পাই। তো এটাও হচ্ছে না অপশন নাম্বার। এবার অপশন নাম্বার 4-এ দেখো বাচন এবং লিখন, তুমি যেটা বলছো সেটাতেও কিন্তু সৃজনাত্মক থাকতে পারে এবং যেটাতে তুমি লিখছো মনের ভাবটা যে প্রকাশ করছো তুমি ভালোভাবে, সেখানেও কিন্তু নতুনত্ব বা ক্রিয়েটিভিটি থাকে। তো কি এখানে কি হচ্ছে দেখো, অপশন নাম্বার 4 ইজ দা কারেক্ট। পরের কোশ্চেনটা, যে কোনো ভাষা শেখা মানে হচ্ছে সেই ভাষার নিয়মাবলী শেখা, ব্যাকরণ শিক্ষণের কোন পদ্ধতিটি এই বিশ্বাসের পোষকতা করে। তো দেখো আমরা ভালোভাবে জানি যে একটা হচ্ছে ভাষা আহরণ আর একটা হচ্ছে ভাষা শেখা। যেটা ভাষা আহরণ সেটা কিন্তু প্রকৃতিগতভাবে হয়ে যায়, যে বাচ্চারা পরিবারের মানুষদের অনুকরণ করে বা অনুসরণ করে সেটা আপনা আপনি শিখে যায়। কিন্তু ভাষা শেখা যেটা, এটা কিন্তু একটা নিয়মের মধ্যে দিয়ে আমাদের শিখতে হয়, এটা শেখার জন্য আমাদের স্কুলে যেতে হয়, বাকি এটা একটা নিয়মের নিয়ম কানুন বা কোনো তোমার সময়টা ব্যয় করে এটাকে আগ্রহ করে শিখতে হয়।
তো দেখো, এটা প্রথমে কি করা হয়, নিয়মাবলী শেখা হয়। কারণ ভাষা শেখাটা মানেই হচ্ছে যে তুমি তার নিয়মগুলো শিখবে, তারপরে ভাষাটা প্রপারলি তুমি বলতে শিখবে। এই যে ব্যাকরণ শিক্ষণের কোন পদ্ধতিতে এটা পোষকতা করে? যোগাযোগমূলক কি এটা? অবশ্যই না, এটা কমিউনিকেট নয়। এবং দেখো, এর মধ্যে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ভাষা শেখার যেটা দুটো পদ্ধতি আছে বা মেথড আছে, সেটা হচ্ছে কিন্তু একটা আরোহী, একটা হচ্ছে অবরোহী। যেটা ইন্ডাকটিভ মেথড, সেটাতে কি করা হয়, প্রথমে বাচ্চাদেরকে উদাহরণ দেওয়া হয়। উদাহরণ দেওয়ার পরে সেই উদাহরণের মাধ্যমে তাদের সংজ্ঞাটা পরে বের করে দেওয়া হয়। কিন্তু এই যে অবরোহী যেটা আছে, এটা কিন্তু তার উল্টোটা। প্রথমে কি করা হয়, সংজ্ঞা দেওয়া হয়, যে কোনো একটা বিষয়ে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলা হয়, তারপরে সে বিষয়ের উপর তাদেরকে লাস্টে কিন্তু উদাহরণ দেওয়া হয়। তো দেখো, এখানে কি বলা হচ্ছে, যে সেই ভাষার নিয়মাবলী, এখানে কিন্তু উদাহরণের কথা বলেনি, আগে নিয়ম কানুন যত কিছু আছে বিষয়গুলো ভালোভাবে বুঝে নিতে বলছে। তো এখানে কি হবে, অবশ্যই কিন্তু এটা আরোহী হবে না, বাকি এটা ব্যাকরণ অনুবাদ হচ্ছে না, এটা ডিরেক্টলি কোনটা হচ্ছে, এটা অবরোহী পদ্ধতি হচ্ছে, যেখানে প্রথমে নিয়মগুলো শেখানো হবে বা তার যেগুলো নীতি নিয়ম সম্পূর্ণ থাকবে শিখিয়ে তারপরে কি করা হবে, উদাহরণ দেওয়া হবে। সুতরাং 4 নম্বর অপশনটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, যে শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাধীন লিখন বা ফ্রি রাইটিং এর কাজ দেবার পরিকল্পনা করলেন, এক্ষেত্রে তার কোনটির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত? প্রথমে আমরা কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি, যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষক কি করলেন, স্বাধীন লিখন বা ফ্রি রাইটিং এর কাজ দেবেন, মানে তাদের মনে যা আসবে তারা তাই লিখবে, এখানে কোনো ধরনের নিয়ম কানুন থাকবে না। তো কোনটির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত? এখানে 4টি অপশন আছে, আমরা দেখে নিচ্ছি। যথার্থতা ও সাবলীলতার উভয়ের উপর। এখানে যথার্থতার কথা আসবেই না, কারণ তাদের মনে যা আসবে তাই কিন্তু লেখার কথা বলা হচ্ছে, সুতরাং এখানে এটা হচ্ছে না। আধেয় বা সাবলীলতার উপর, যেটা ফ্লুয়েন্সি, এটা ঠিকই আছে। 3 নম্বরটা শিক্ষার্থীদের হাতের লেখার উপর, এটা মোটেও না, হাতের লেখার উপর কিন্তু সেটা জোর দেওয়া যাবে না। যেটা কন্টেন্টের যথার্থতা বলা হচ্ছে, এখানে কিন্তু কোনো কন্টেন্ট শিক্ষক বেছে দেয়নি, সেটা স্বাধীন লেখার কথা বলা হচ্ছে বা ফ্রি রাইটিং এর কথা, যে তাদের যা ইচ্ছা তারা তাই লিখবে। এই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অপশন নাম্বার 2 যেটা, সেটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কারণ দেখো, এটা সাবলীলতার উপর গুরুত্ব দেওয়া হবে, কারণ দেখো যে তারা কি লিখতে পারলো সেটা ফ্লুয়েন্সির সঙ্গে বা সাবলীলতার সঙ্গে তারা লিখতে পারলো না নাই, সেটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। সুতরাং 2 নম্বরটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। তো দেখে নিই এই প্রশ্নটা, যেটা টপ ডাউনের অর্থ হচ্ছে সামগ্রিক অর্থবোধের উপস্থাপনা হলে বটম আপের অর্থ কি হবে? এখানে 4টে অপশন দেওয়া আছে, এর থেকে আমাদের বেছে নিতে হবে এখানে বটম আপের অর্থ কি। দেখো, আমরা জানি টপ ডাউন এটা একটা এমন পদ্ধতি যেটার দ্বারা আমরা কি করতে পারি, যে কোনো একটা বিষয় পড়লাম, বিষয় বা কোনো একটা কবিতা বলো, কোনো একটা প্যারাগ্রাফ বলো, সেটা পড়ার পর সেটার থেকে শব্দ বা বাক্য বেছে বের করাকেই বলা হয় আমাদের টপ ডাউন, যেটা প্রথমে বড় বিষয়, তারপরে আমরা আসি ছোট বিষয়ের দিকে। এবার আমাদের জিজ্ঞেস করা হচ্ছে যে বটম আপ, যদি টপ ডাউন বড় থেকে ছোট বিষয়ে আসে বা কোনো সামগ্রিক অর্থবোধের উপস্থাপনা করে, তাহলে বটম আপের অর্থটা কি হবে? পাঠের অন্তর্গত শব্দ এবং শব্দগুচ্ছগুলির উপর গুরুত্ব প্রদান। 2 নম্বর, প্রাক পঠনের বা প্রি রিডিং এর উপর গুরুত্ব প্রদান। প্রি রিডিং এর উপর অবশ্যই কিন্তু গুরুত্ব প্রদান করা নয়, কারণ আমরা জানি বটম আপটা হচ্ছে তোমার ছোট থেকে বড়র দিকে যাওয়া। তো ছোট ছোট উত্তরমূলক প্রশ্ন, এখানে প্রশ্নর কথা আসেই না। এবং পাঠ্যবস্তু ও বিমূর্ত ধারণাগুলি, এটাও কিন্তু বিমূর্ত ধারণার কথা আসে না। আমরা সহজ ভাষায় মনে রাখবো, বটম আপটা হচ্ছে তোমার পাঠের অন্তর্গত শব্দ বা শব্দগুচ্ছগুলোর উপর গুরুত্ব প্রদান। বটমটা হচ্ছে যে তোমার নিচের থেকে উপরের দিকে চলে যাওয়া, প্রথমে তুমি বর্ণ শিখবে, তারপর শব্দ শিখবে, তারপর বাক্য, তারপর প্যারাগ্রাফ, তারপর এইভাবে কবিতা বা অন্যান্য পড়া শিখবে। এবং টপ ডাউন হচ্ছে প্রথমে কবিতা বা কোনো বিষয়, তারপরে আস্তে আস্তে বাক্য বা শব্দ, তারপরে কিন্তু বর্ণ। তো সুতরাং এখানে 1 নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, যে নিচের কোনটি একজন ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব? একজন ভাষা শিক্ষকের
প্রাথমিক দায়িত্বটা কোনটা এই 4টি অপশন থেকে? শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণীতে বর্গীকৃত করা, এটা কিন্তু একটা সম্পূর্ণরূপে ভুল উত্তর, কারণ বর্গীকৃত যে শব্দটা এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড ইন প্যাডাগজি। শিক্ষণের উপযোগী আধেয় বা বিষয় নির্বাচন করা, ঠিকই আছে। শিক্ষার্থীদের পাঠদান করা বা পড়ানো, এটাও ঠিক আছে। 4 নম্বরটি দেখো, শিক্ষার্থীর যোগাযোগমূলক প্রয়োজনগুলি শনাক্ত করা। এবার হচ্ছে এই 3টের থেকে আমাদেরকে বেছে নিতে হবে কোনটা বেশি সক্রিয়। দেখো, শিক্ষণের উপযোগী বিষয় নির্বাচন করা এটা ঠিকই আছে এবং পাঠদান করাটাও আছে। এখানে আমাদের দেখতে হবে যে শিক্ষার্থীর যোগাযোগমূলক প্রয়োজনগুলি শনাক্ত করতে হবে। তাদের কি কি প্রয়োজন বা তাদের দুর্বলতা বা তাদের সমস্যা যেগুলো থাকবে এগুলো কিন্তু আমাদের ভালোভাবে শনাক্ত করে তার বিধেয় যেগুলো ব্যবস্থা সেগুলো কিন্তু অবশ্যই নিতে হবে। তাদের সাথে যেটা যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেট যেটা ব্যবস্থা সেটা কিন্তু খুব ভালোভাবে রাখতে হবে। সুতরাং 4 নম্বরটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। দেখো, এখানে একটা মন্তব্য এবং কারণ দেওয়া আছে। এর থেকে আমাদেরকে আগের নিয়ম মতোই আগেও আমরা সলভ করেছি যে কোনটা ঠিক বা কোনটা ভুল বা দুটোই ঠিক নাকি দুটোই ভুল আমাদেরকে বেছে বের করতে হবে। তো দেখো, শিক্ষার্থীদের ভাষা আয়ত্তীকরণের মূলে আছে নিহিত বংশানুগতির পূর্ব প্রস্তুতি। এক্ষেত্রে পরিবেশের কোনো ভূমিকা নেই। এই কথাটা কি আদৌ সত্যি? অবশ্যই না। দেখো, আমরা সবাই জানি যে হেরিডিটি আর এনভায়রনমেন্ট, যেটা তোমার বংশানুগতি আর যেটা হচ্ছে তোমার পরিবেশ, এটার কিন্তু 50% মিলিয়েই কিন্তু আমাদের বিকাশটা সম্ভব হয়। কারণ আমরা জানি, দেখো, এই যে হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট ইকুয়াল টু কিন্তু আমাদের হয় তোমার ডেভেলপমেন্ট। এটা কে বলেছে? এটা তোমরা সিডিপিতে পাবে। সিডিপিতে এটা উডওয়ার্থ নামের একজন তত্ত্ববিদ আছে, তিনি কিন্তু এটা বলেছেন যে ডেভেলপমেন্ট হতে গেলে বা একটা উন্নতি বা বিকাশ হতে গেলে কিসের দরকার আছে? 50% বংশগতির দরকার আছে এবং 50% কিন্তু তার পরিবেশেরটার দরকার আছে। তো সেই জন্য এই যে বাক্যটা দেখতে পেলাম আমরা, এটা কিন্তু এক্ষেত্রে কি হলো, সম্পূর্ণরূপে ভুল হয়ে গেল। তারপর আমরা কারণটা দেখে নিচ্ছি যে ভাষা অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ পরিবেশের খুব বড় প্রভাব থাকে। অবশ্যই এটা কিন্তু সত্যি কথা যে যখন একটা শ্রেণীকক্ষ শিশু কেন্দ্রিক হবে তখন শিশু কেন্দ্রিক একটা শ্রেণীকক্ষ কিন্তু কি হয়, পরিবেশের খুব বড় একটা প্রভাব থাকে। কারণ শিক্ষকরা যখন বাচ্চাদের চাহিদা বা আগ্রহ অনুযায়ী তাদেরকে শেখাবে তারা কিন্তু খুব দ্রুততরে শিখতে পারবে। তো এখানে আমরা কি দেখতে পেলাম? এ নাম্বারটা হচ্ছে তোমার ভুল আর আরটা কিন্তু হচ্ছে শুদ্ধ। আমরা অপশনে এবার কিন্তু বেছে নেব। এ ভুল আর ঠিক, এখানে 3 নম্বর অপশনটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। তো দেখো কোয়েশ্চেনটা, দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা গান গাইছে। কি গান গাইছে? মাথা আর কাঁধ দুই, হাঁটু আর পায়ের আঙুল ছুঁই। তারা কিন্তু বলছে এবং করে করে দেখাচ্ছে। গাইবার সঙ্গে সঙ্গে তারা তাদের উল্লেখিত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক মতো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তার মানে কি? তারা বলছে আর দেখাচ্ছে। তো এটাকে কি বলা হয়? শিক্ষক এখানে কোন পদ্ধতির আশ্রয় নিচ্ছেন? এই যে বাচ্চারা পড়িয়ে পড়িয়ে যে দেখিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, এটাতে কোন পদ্ধতির আশ্রয় নিচ্ছে? সমগ্র শারীরিক প্রতিক্রিয়া নাকি টিপিআর, যেটাকে ইংরেজি টার্মে বলা হয় টোটাল ফিজিক্যাল রেসপন্স, না যোগাযোগমূলক ভাষা শিক্ষণ, নাকি সারগ্রাহী, না শ্রুতি ভাষাগত যেটা অডিও লিঙ্গুয়াল? দেখো, এটা আমি কয়েকবার আগের ক্লাসেও তোমাদেরকে বলেছি যে এটা ডিরেক্ট আনসার হচ্ছে তোমার সমগ্র শারীরিক প্রতিক্রিয়া বা টোটাল ফিজিক্যাল রেসপন্স। যেটাকে কি করা হয়, যেটা পড়ছে, যেটা মুখ দিয়ে বলছে সেটা কিন্তু দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, যাতে করে বাচ্চারা লং টাইম মনে রাখতে পারে এবং তারা আনন্দ উপভোগ করে পড়াশোনা করতে পারে। সুতরাং এখানে 1 নম্বরটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। তো চলো এটা কোয়েশ্চেন দেখো, শিক্ষার্থীরা দলগতভাবে পূর্ববর্তী পাঠের শব্দভাণ্ডার বিষয়ক 5টি প্রশ্নের উত্তর খুঁজছে। তারপর তারা অন্য দলের সঙ্গে প্রশ্ন বিনিময় করছে এবং উত্তর দেবার চেষ্টা করছে। এই দৃষ্টান্তটিকে বলা হবে। দেখো, আমরা প্রথমে কোয়েশ্চেনটা বুঝে নিচ্ছি যে শিক্ষার্থীরা দল বেঁধেছে। এক একটা দল বেঁধে তারা কি করছে? পূর্ববর্তী যেটা শব্দভাণ্ডার বিষয়ক 5টি প্রশ্নের উত্তর খুঁজছে। একটা একটা দল করে তারা নিজেরাই মানে প্রশ্নের উত্তরগুলো খুঁজছে দলগতভাবে। তারপর কি করছে? অন্য দলের সঙ্গে এই যে এক একটা করে দল তৈরি করেছে, একটা দলে যখন তারা সবাই মিলে খুঁজে নিল, তারপর আরেকটা দলের সঙ্গে তারা কি করলো? প্রশ্ন বিনিময় করলো। করার পর উত্তর দেবার চেষ্টা করছে। এই যে দৃষ্টান্তটা, এই যে পদ্ধতিটা, এটাকে কি বলা হয়? এটাকে কি পঠন মূল্যায়ন বলা হয়? দেখো, আমরা জানি পঠন মূল্যায়ন হচ্ছে রিডিং এর সঙ্গে, কিন্তু কোয়েশ্চেনে বলা হচ্ছে এখানে তারা কি করছে?
প্রশ্নোত্তর খুঁজে বেড়াচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে না। 2 নম্বরটা প্রতিজ্ঞাপন বা ফিডব্যাক। এখানে কি শিক্ষক শিক্ষার্থীর বিষয়ে বা শিক্ষার্থীরা শিক্ষকের বিষয়ে বা শিক্ষার্থীর বিষয়ে কি ফিডব্যাকের কথা আছে? এখানে কিন্তু কোনো ফিডব্যাকের কথা নেই। এবার হচ্ছে সহপাঠী মূল্যায়ন। আর 4 নম্বর অপশন হচ্ছে আত্মমূল্যায়ন। এখানে কিন্তু মানে নিজস্বভাবে কেউ কিন্তু কারো কথা উল্লেখ করা নেই, এখানে দলগত বলা হচ্ছে, যেখানে বন্ধু বান্ধবীরা মিলে এক একটা কাজ করছে। তো এখানে কিন্তু আত্মমূল্যায়ন হচ্ছে না, আমাদের সরাসরি আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম কি সহপাঠী মূল্যায়ন, যেটাকে ইংরেজি টার্মে বলা হয় পিয়ার অ্যাসেসমেন্ট, যেখানে বাচ্চারা বা শিক্ষার্থীরা ওদের মধ্যে দলগত ভেবে করে তারা কি করছে, প্রশ্ন বিনিময় করছে এবং তার থেকে তারা কি জ্ঞান লাভ করতে চেষ্টা করছে। সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর 3। চলো দেখে নিই এই কোশ্চেনটা। নিচের কোনটিতে সূক্ষ্ম শরীর সঞ্চালন দক্ষতার প্রয়োজন? এখানে 4টি শরীর যে সঞ্চালন দক্ষতা আছে, এখানে 4টি আছে, এখান থেকে আমাদের বেছে বের করতে হবে কোনটা সূক্ষ্ম। সূক্ষ্ম মানে হচ্ছে তোমার ছোট কাজ বা নিপুণতার সঙ্গে যেটা কাজ করতে হয় সেটা। তো দেখো, লম্ফন যেটাকে জাম্পিং বলা হয়, যেটা ছাপানো হয়, সেটা কিন্তু সূক্ষ্ম নয় বা ছোট কাজ নয়। তারপরে হচ্ছে লিখন, যেটা আমরা আঙুলের দ্বারা নিপুণতার সঙ্গে লেখা মানে লিখি সেইটা। তারপর আরোহণ, যেটা ক্লাইম্বিং, তুমি একটা পাহাড়ে উঠছো, সেটাকে কিন্তু আরোহণ বলা হচ্ছে, সেটাও কিন্তু কোনো ছোট কাজ নয় বা সূক্ষ্ম কাজ নয়। বা দৌড়ানো, যেটাকে রানিং বলা হয়। এই দেখো, এই যে 1 নম্বর 3 নম্বর বা 4 নম্বর লম্ফন, আরোহণ এবং দৌড়ানো, এই কাজগুলি যে দেখা যাচ্ছে বা শারীরিক যেগুলো সঞ্চালন, এই সঞ্চালনগুলো কিন্তু বড়, মানে যেখানে আমাদের সম্পূর্ণ শারীরিক সঞ্চালন হচ্ছে। কিন্তু যেটা লিখন হচ্ছে বা রাইটিং, সেটা কিন্তু দেখো সূক্ষ্ম শরীর সঞ্চালন বলা হবে, কারণ এটা যে আমাদের আঙ্গুলগুলো আছে, সেই আঙ্গুল দিয়ে আমরা কি করি, নিপুণতার সঙ্গে কিন্তু লেখার চেষ্টা করি, সেখানে আমাদের সম্পূর্ণ শরীর সঞ্চালন যেটা, সেটার প্রয়োজন হয় না, সেটা সূক্ষ্মভাবে সঞ্চালন হয়। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে লিখন। তো দেখো, প্রতিক্রিয়া বা ফলাফল বোঝার ফিডব্যাক যাকে বলা হয়, এই ফিডব্যাকের প্রয়োজনীয়তাটা আসলে কি, আমরা অপশনগুলো দেখলে ভালো বুঝতে পারবো। 1 নম্বর হচ্ছে শিক্ষার্থীর শিখনের উন্নতির জন্য। দেখো, আমরা জানি ফিডব্যাকটা কেন প্রয়োজনীয়। ফিডব্যাকটা এই জন্য প্রয়োজনীয় যে একজন শিক্ষার্থী কতটুক শিখতে পারলো বা তাকে কতটুক গাইড করতে হবে, এইটা একটা দরকার। আরেকটা হচ্ছে যে শিক্ষক বা শিক্ষিকা কত ভালোভাবে পড়াতে পারলো, তাদেরও কিন্তু ফিডব্যাকের প্রয়োজন আছে। যখন দেখলো যে যারা যতটুক পড়িয়েছে সেই মতো একজন শিক্ষার্থী ফলাফল দেখাতে পারেনি, তখন কিন্তু তাদের যেটা শিক্ষা পদ্ধতি, সেটা কিন্তু একটু পরিবর্তন করতে হবে। এই জন্য শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেরই কিন্তু ফিডব্যাকের প্রয়োজনীয়তা আছে। যেহেতু এখানে শুধু শিক্ষার্থীর উন্নতির কথা বলা হচ্ছে, সেই হেতুকে কিন্তু এটা অ্যান্সার হচ্ছে না। তারপর অভিভাবক যাতে শিক্ষার্থীকে গৃহকার্যে সাহায্য করতে পারে এবং পরীক্ষার জন্য প্রস্তুত রাখতে পারে, এখানেও কিন্তু কোনো শিক্ষকের কথা উল্লেখ করা হয়নি, সেই হেতুকে কিন্তু এটাও হচ্ছে না। 3 নম্বর শিক্ষিকার শিক্ষণ পদ্ধতির উন্নতির জন্য, এখানে শুধুমাত্র শিক্ষিকার কথা বলা হচ্ছে, কিন্তু আমরা জানি যে ফিডব্যাকটা শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেরই দরকার। 4 নম্বর অপশনে দেখো তোমরা, শিক্ষিকা ও শিক্ষার্থী উভয়ের উন্নতির জন্য, যেটা আমি এক্ষুনি বললাম যে একজন শিক্ষার্থী কতটুকু শিখেছে বা কতটুকু তার দুর্বলতা আছে, এই জন্য তার ফিডব্যাকের দরকার, এবং একজন শিক্ষক কতটুকু শেখাতে পেরেছে বা শেখাতে পারেনি, সেই যে যে পদ্ধতিতে সে শেখাতে চাচ্ছে, সেই পদ্ধতিটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে। ফিডব্যাক যখন পাবে, তখন কিন্তু সে তার পদ্ধতিগুলোকে একটু পরিবর্তন করে আরো ভালোভাবে শেখানোর চেষ্টা করবে। সুতরাং এখানে 4 নম্বর অপশনটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো দেখো, এটা কোয়েশ্চেন, একজন শিক্ষিকা তার শ্রেণীর ছাত্রদের জোড়ায় জোড়ায় বিভক্ত করে যাতে তারা পরস্পরের খাতা অদল বদল করে নির্দেশ অনুযায়ী সংশোধন করতে পারে, এর মাধ্যমে শিক্ষিকা কি করছেন? এখানে একজন শিক্ষিকা হয়তো একটা দুটো কোয়েশ্চেন দিয়েছে ছাত্রছাত্রীদের, তারা অ্যান্সার করেছে। এখন এই ছাত্রছাত্রীদেরকে দুজন দুজন করে ভাগ করে দিয়েছে, জোড়া জোড়া মানে এক জোড়াতে দুটো কিন্তু। তো দুজন দুজন করে ভাগ করে দিয়েছে যাতে করে তারা কি করতে পারে, একজনের খাতা আরেকজনের দেখতে পারে, পরস্পরের খাতা অদল বদল করতে পারে, এবং যে অ্যান্সারগুলি করেছে সেগুলো যেন সংশোধন করতে পারে। যে একজনের যদি কোয়েশ্চেনটা বা অ্যান্সারটা একটু আলাদা হয়েছে, সে তার মতো করে ঠিক করে দেবে, তারা যেন সংশোধন করতে পারে। এই কার্যটাকে মানে কি করেছেন শিক্ষিকা।
এটা কি সংশোধন করেছেন নাকি দলগত, না আত্মমূল্যায়ন, না সহপাঠী মূল্যায়ন? দেখো, আমরা আত্মমূল্যায়ন যেটা জানি সেটা হচ্ছে যে যখন একজন শিক্ষার্থী নিজেই করবে, তার নিজের জন্য নিজেই একটা কাজ করবে, সেটাকে বলা হবে আত্মমূল্যায়ন। তো এটা কিন্তু হচ্ছে না। বা দলগত, দলগত মানে হচ্ছে দুজন বা তার থেকে কিন্তু বেশি থাকলে তাকে দল বলা হবে। এখানে কিন্তু জোড়ায় জোড়ায় বলা হচ্ছে, মানে দুজন করে, সুতরাং এটা হচ্ছে না। আর যেটা সংশোধন কার্য, এই সংশোধন কার্যটা বোঝাচ্ছে তোমাকে যেটা ডিরেক্টলি একটা মানে একটা সমস্যা দেওয়া হবে, সেটা একজন শিক্ষার্থী যদি সংশোধন করতে পারে সেটাকে কিন্তু সংশোধন কার্য বলা হবে। সুতরাং এটাও নয়। এবার আমরা দেখব 4 নম্বর অপশনটা হচ্ছে কি সহপাঠী মূল্যায়ন। এটা অ্যান্সার হবে, কারণ দেখো পরস্পরের খাতা অদল বদল করছে, একজন বন্ধুর খাতা আরেকজন বন্ধুয়ে দেখছে, তাতে যদি কোনো ভুল ত্রুটি রয়েছে সে সেটা তার নিজের মতো করে ঠিক করে দিচ্ছে। তার মানে কি সহপাঠীরা একজনে আরেকজনের খাতা দেখছে। সুতরাং 4 নম্বরটাই হচ্ছে, 4 নম্বর অপশনটাই আমাদের জন্য কারেক্ট আনসার। যা পরিবারের বড়দের বা অন্য সন্তানদের মুখে শোনেননি, এটা কিভাবে সম্ভব? প্রশ্নটির যথোচিত উত্তর কোনটি? দেখো, এক মা দ্বিতীয় শ্রেণী তার যে বাচ্চা দ্বিতীয় শ্রেণীতে পড়ে সেই শিক্ষিকাকে বললেন যে আমার বাচ্চা মাঝে মধ্যে এমন সব কথা বলছেন যে কথাগুলো নাকি পরিবারের বড়রাও বলে না, এমনকি অন্য সন্তানরা যে আছে তারাও কিন্তু বলে না। এটা কিভাবে সম্ভব? তো অপশন নাম্বার দেখো, 4টি অপশন আছে, আমরা দেখে নিচ্ছি। আমরা যখন শিশুর ভাষা বিকাশের ক্ষমতাকে জোরদার করে তুলি তখন সে ভাষা শেখে। এটা জোরদার করাটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, সেই জন্য 1 নম্বরটা হচ্ছে না। মানব মস্তিষ্ক আভ্যন্তরীণভাবেই ভাষা শিখনের জন্য প্রস্তুত থাকে, এটা আমরা কিন্তু জানি, এটা সঠিক। তারপরে দেখি, গঠন বা নির্মাণবাদী কনস্ট্রাকটিভিস্ট পদ্ধতি অনুযায়ী শিশুরা নতুন ভাষা আবিষ্কার করতে সক্ষম। এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা ভুল উত্তর, কারণ দেখো এখন পর্যন্ত কোনো বাচ্চা কোনো ভাষা আবিষ্কার করতে পারেনি। সুতরাং 3 নম্বরটিও রং আনসার। 4 নম্বরটি, শিশুরা কেবলমাত্র অনুকরণের মাধ্যমেই ভাষা শেখে। কেবলমাত্র, এটাও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। তো অলমোস্ট আমরা দেখলাম 3টা ভুল বেরোলো। তার মানে কি অটোমেটিক অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। মানব মস্তিষ্ক আভ্যন্তরীণভাবে ভাষা শেখানোর জন্য কি থাকে? প্রস্তুত থাকে। এমনকি আমরা জানি যে তত্ত্ববিদ যে চমস্কি ছিল তিনিও কিন্তু বলেছেন যে একটা শিশু মানে ভাষা বলার যেটা ক্ষমতা সেটা নিয়েই কিন্তু সে জন্ম লাভ করে। সুতরাং এখানে 2 নম্বর অপশনটা হচ্ছে আমাদের রাইট আনসার। তো দেখো পরের কোয়েশ্চেনটা, প্রারম্ভিক সাক্ষরতাকে সুগম করার অন্যতম কৌশল হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু একই বই নিয়ে বসবে, সেখানে প্রাপ্তবয়স্ক শিশুটিকে প্রশ্ন করবে এবং কথা বলার জন্য প্রোৎসাহিত করবে। এরপর ভূমিকা বদল হবে, এবার শিশুটি প্রাপ্তবয়স্ককে প্রশ্ন করবে। এখানে কোয়েশ্চেনটা এরকম দিচ্ছে যে দেখো, একজন প্রাপ্তবয়স্ক আর একটা বাচ্চা সেম একটা বই নিয়ে বসবে, একবার প্রাপ্তবয়স্ক সেই বইটা থেকে বাচ্চাকে কোয়েশ্চেন করবে, তারপরে বাচ্চাটা কিন্তু প্রাপ্তবয়স্ক জনকে কোয়েশ্চেন করবে। তার মানে দুজন দুজনকেই অদল বদল করে কোয়েশ্চেনটা করছে। তো এই বিশেষ কৌশলটিকে কি বলা হয়? দেখো, সংলাপ ভিত্তিক নাকি অংশীদারি পাঠ, না গল্পকথন, না আদর্শ পাঠ? এখানে কিন্তু দেখো সংলাপ ভিত্তিক হবে অ্যান্সারটা। তার মানে হচ্ছে যে একজনে আরেকজনের সঙ্গে কিন্তু কথা বলছে, ডায়লগ করছে, যে ডায়লগিক রিডিংটা পড়ছে, তারা একজনে পড়ছে কোশ্চেন করছে আরেকজনকে, আরেকজনের উপরে কিন্তু আরেকজনকে করছে। এখানে কিন্তু শেয়ার্ড রিডিং না। এর আগের ক্লাসেও আমি বলেছি শেয়ার্ড রিডিংটা হচ্ছে পিয়ার, যখন সহপাঠীদের মধ্যে হয় সেটাকে বলা হয়। এবং স্টোরি টেলিংটা তো তোমরা জানোই যে কোনো একটা গল্প বলাকে গল্পকথন বলে, এবং মডেল রিডিংটা কিন্তু হচ্ছে যে আদর্শ পাঠ। সুতরাং এগুলো একটাও নয়, এখানে কিন্তু হচ্ছে সংলাপ ভিত্তিক পাঠ। তো এইটা হচ্ছে কিন্তু একটা রিপিটেড কোয়েশ্চেন, এর আগের ক্লাসেও আমি আলোচনা করেছি। এই যে কোয়েশ্চেনগুলো আলোচনা করছি এর একটা প্লেলিস্ট আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা সবকটা ভিডিও একটা একটা করে ভালোভাবে দেখে নেবে। তার থেকে আমি তোমাদেরকে 100% শিওর দিতে পারছি যে এই যে রিপিটেড কোয়েশ্চেনগুলো আগেও আলোচনা করছি, এখনো করছি, তো তোমরা যখন ভিডিওগুলো ভালোভাবে দেখবে তখন কি হবে, তোমাদের 99% কিন্তু কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হবে, এবং আগন্তুক যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করতে যাব আমার আগেই কিন্তু তোমরা সঠিক অ্যান্সারগুলো নিজেই করতে পারবে। তো এই কোয়েশ্চেনটা দেখো, শিক্ষক শিক্ষার্থীর শ্রবণ দক্ষতার বিকাশ ঘটাতে পারেন। শ্রবণ দক্ষতা আমরা সবাই জানি, যেটা শোনার দক্ষতা, সেটার যে বিকাশ আরো ভালোভাবে কিভাবে ঘটাবে। তো এখানে 4টি অপশন দেওয়া আছে, কি হিসেবে বেশি করে এই যে বিকাশটা ঘটবে আমরা দেখে নিচ্ছি। শিক্ষার্থীকে বিভিন্ন সূত্র এবং লোকজনের কথাবার্তা শোনার এবং শ্রবণ ভিত্তিক কার্যাবলীতে নিযুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে। ঠিকই আছে। 2 নম্বরটা,
অন্যান্য দক্ষতার সঙ্গে যুক্ত না করে কেবল শ্রবণ দক্ষতার উপর জোর দিয়ে। দেখো এখানে তিনটে ওয়ার্ড আছে, প্রত্যেকটাই কিন্তু একদম নেগেটিভ ওয়ার্ড। তো সুতরাং 2 নম্বরটি হচ্ছে না। শিক্ষার্থীকে নিষ্ক্রিয়ভাবে মানে প্যাসিভলি সবকিছু শুনতে দেওয়ার মাধ্যমে। শিক্ষার্থী সবসময় মনে রাখবে পেডাগজির ভাষাতে এরা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে, কখনো নিষ্ক্রিয় বা প্যাসিভ হবে না। সুতরাং 3 নম্বরটিও হচ্ছে না। ক্লাসের ভিতরে এবং বাইরে শিক্ষার্থীর সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলার মাধ্যমে। এটাও কিন্তু সম্পূর্ণ একটা ভুল উত্তর, যে ধারাবাহিকভাবে কথা বলার মাধ্যমে কিন্তু বাচ্চাদের শ্রবণ দক্ষতা কখনো বাড়বে না। তো দেখো অটোমেটিক অ্যান্সার 1 নম্বর অপশনটা অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে বিভিন্ন সূত্র এবং লোকজনের কথাবার্তা শোনার। বিভিন্ন সূত্র তারা শুনবে, লোকজনের সঙ্গে কথা বলবে, শুনবে এবং শ্রবণ ভিত্তিক কার্যাবলীতে নিযুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে তাদেরকে যত বেশি অপরচুনিটি দেবে বা অগ্রাধিকার দেবে এইসব কার্যাবলীতে তারা কিন্তু তত বেশি এই যে শ্রবণ দক্ষতাটা বিকাশ ঘটাতে পারবে। সুতরাং 1 নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো দেখে নিচ্ছি, দেখো এখানে একটা মন্তব্য আছে এবং তার কারণ আছে। মন্তব্যটা হচ্ছে প্রাথমিক স্তরে ভাষাগত নির্ভুলতা বা শুদ্ধতার গুরুত্ব সবচেয়ে বেশি। আর কারণটা দিয়েছে ব্যাকরণ প্রাথমিক পাঠ্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ। দেখো আমরা জানি যে ব্যাকরণ কিন্তু প্রাথমিক পাঠ্যক্রম যেটা কারিকুলামে থাকতেই পারে, কারিকুলামে কিন্তু একটা অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু প্রাথমিক স্তরে ভাষাগত নির্ভুলতা বা শুদ্ধতার গুরুত্ব সবচেয়ে বেশি কিন্তু নয়। কারণ প্রাথমিক স্তরের বাচ্চারা ছোট থাকে, তাদেরকে কি করা হয়, আস্তে আস্তে ভালোভাবে শেখানো হয় এবং যেটা পাঠ্যক্রমের যেটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ব্যাকরণ থাকে, এটাও কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে বা ক্লাসের সঙ্গে সঙ্গে প্রসঙ্গক্রমে তাদেরকে শেখানো উচিত। তাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া কিন্তু উচিত নয়। এটা তো সম্পূর্ণটাই ভুল কথা, যে তাদেরকে এই প্রাথমিক স্তর যেটা থাকবে সেখানে নাকি নির্ভুলতা বা শুদ্ধতা, নির্ভুলতা আর শুদ্ধতা কিন্তু তারা ভালোভাবে বোঝেই না। এখানে কি হবে দেখো, সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে তোমার এ ঠিক কিন্তু আর ভুল, এটা নয়, এটা কিন্তু ভুল, আরটা হচ্ছে ঠিক। এটা সঠিক ব্যাখ্যা করেনি এবং 3 নম্বরটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার, যে এ ভুল কিন্তু আরটা কিন্তু সত্য। সুতরাং 3 নম্বরটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো দেখো এখানে বলা হচ্ছে যে পার্বিক বা গঠনগত মূল্যায়ন, যেটাকে ফরমেটিভ ইভালুয়েশন বলা হয়, সেটা হচ্ছে এখানে 4টি অপশন দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে গঠনগত মূল্যায়ন কোনটা সেটা আমাদেরকে বেছে বের করতে হবে। এবার আমি তোমাদেরকে বলি, যেটা ইভালুয়েশন আছে সেটা কিন্তু মূলত 2 প্রকার, যদিও এর অনেক কটা তোমার সাব কতগুলো প্রকার আছে, কিন্তু এটা কিন্তু মূলত 2 প্রকার। সেটা হচ্ছে যে তোমার ফরমেটিভ ইভালুয়েশন আর সাবমেটিভ ইভালুয়েশন। যেটা ফরমেটিভ ইভালুয়েশন সেটা কিন্তু ধারাবাহিকভাবে চলেই থাকে একটার পর একটা বছর জোড়া, কিন্তু যেটা সাবমেটিভ ইভালুয়েশন সেটা কিন্তু এন্ড অফ দি ইয়ার বা এন্ড অফ দি সেশন তুমি বলতে পারো। তো দেখো যেহেতুকে আমাদের এখানে ফরমেটিভ ইভালুয়েশনের কথা বলেছে, গঠনগত বা পার্বিক যেটার অর্থ হচ্ছে তোমার পর্ব অনুযায়ী, একটা একটা পর্ব, ছোট ছোট পর্ব, সেটা কি আসলে পূর্বে নির্দিষ্ট অথবা পাঠ্যক্রমের এক নির্দিষ্ট পর্যায়ে পালিত দায়িত্ব। পাঠ্যক্রমের কিন্তু নির্দিষ্ট পর্যায়ে পালিত দায়িত্ব নয়। এটা শিক্ষকরা কি করতে পারে, ধরো একটা লেসন শেষ করেও সেই লেসনটা বাচ্চারা বুঝলো কি না সেটা লক্ষ্য করেও কিন্তু এই যে ফরমেটিভ ইভালুয়েশন সেটা কিন্তু অনুষ্ঠিত করতে পারে বা পরীক্ষা নিতে পারে। সুতরাং 1 নম্বরটা কিন্তু হচ্ছে না। 2 নম্বরটা ঘটমান উন্নয়ন বা উৎকর্ষ, যেটাকে ডেভেলপমেন্ট এন্ড ইমপ্রুভমেন্ট বলা হয়, সম্পাদনের সঙ্গে সম্পর্কিত। এটা ঠিকই আছে। 3 নম্বরটা দেখে নিচ্ছি, এটা নাকি অপরিবর্তনীয়। এটা কিন্তু অপরিবর্তনীয় নয়, এটা কিন্তু পরিবর্তনীয়। তো দেখো যা শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে ঘটে চলে, এটা কথাটা ঠিকই আছে যে শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে এটা ঘটে, কিন্তু এটার আসল কথাটা কি বলতো, আসল কথাটা হচ্ছে এটা ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্টের সঙ্গে জড়িত। যে একটা লেসন যখন একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে পড়ালো, সেই লেসনটা তারা বুঝলো কি না, তাদের মধ্যে কোনো দুর্বলতা থাকলো না কোনো সমস্যা থাকলো, যাতে করে তাদের সাবমেটিভ যেটা ইভালুয়েশন হবে, এন্ড অফ দি ইয়ারে যেটা পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা যাতে তারা অল ওভার ভালো করতে পারে, সেই জন্যই কিন্তু এই ফরমেটিভ ইভালুয়েশনটা তারা মানে নেয়, পরীক্ষাগুলো নেয়, এই ছোট ছোট পরীক্ষাগুলো। তো এটাই কিন্তু হচ্ছে আসল কথা, যে তাদেরকে ডেভেলপমেন্ট করার জন্য এবং ইমপ্রুভমেন্ট করার জন্যই কিন্তু এই ফরমেটিভ ইভালুয়েশনটা নেওয়া হয়। তো কি হচ্ছে, অটোমেটিক অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। তো দেখো পরের কোয়েশ্চেনটা, প্রাথমিক শিক্ষার্থীদের পড়ানোর পরিকল্পনা করতে গিয়ে শিক্ষিকা সমগ্র শারীরিক প্রতিক্রিয়া, যাকে টোটাল ফিজিক্যাল রেসপন্স বলা হয়,
সেটার উপর জোর দেবেন বলে স্থির করলেন। প্রদেয় পাঠে টিপিআর অন্তর্ভুক্ত করার জন্য তার কি করা উচিত? এখন দেখো যে প্রাথমিক ছোট ছোট বাচ্চা তাদেরকে পড়ানোর জন্য শিক্ষিকা স্থির করলেন আজকে যে বিষয়টা পড়াবো সেই বিষয়ের উপরে কি করব, আমি টিপিআর এর উপর বেশি জোর দেব, মানে টোটাল ফিজিক্যাল রেসপন্সের উপর কিন্তু বেশি জোরটা দেব। যখন দেখিয়ে শুনিয়ে পড়াবো শারীরিক প্রতিক্রিয়া করে, তখন বাচ্চারা কি হবে, বেশি করে বুঝবে। সেই জন্য কি করলেন, তিনি এটা স্থির করলেন। সেই জন্য এই যে 4টি অপশন আছে, এটার থেকে কোনটা করা তার উচিত? তো দেখো, ক্লাসে অবশ্যই কিছু শ্রবণ ভিত্তিক কাজ যোগ করা। এখানে কিন্তু তোমার শারীরিক প্রতিক্রিয়ার কথা বলছে, এখানে শ্রবণ ভিত্তিকের কথা কিছু বলেনি, সুতরাং এটা কিন্তু অ্যান্সার হচ্ছে না। এমন কিছু কার্যাবলী রাখা যা শিশুদের নিজের নিজের জায়গায় বসে থাকতে এবং জোট বেঁধে অথবা দলবদ্ধভাবে কাজ করতে সাহায্য করবে। এখানে কিন্তু দলবদ্ধভাবেও এটা সঠিক না, কারণ শিক্ষিকা বলেছেন যে তিনি ফিজিক্যালি দেখাবেন বা শারীরিক প্রতিক্রিয়া করে দেখাবেন, সেই একটা কথাই। তো 3 নম্বরটি দেখো, অন্য সব কার্যাবলী সরিয়ে রেখে প্রশ্ন জিজ্ঞেস করা। এখানে কিন্তু কোনো কোয়েশ্চেন অ্যান্সারের কথা আসেনি, সুতরাং এটিও হচ্ছে না। এবার দেখি 4 নম্বরটা কি আসে। ক্লাসে অবশ্যই কিছু পরিমাণে দৈহিক কার্যাবলী যোগ করা। যেহেতুকে আমরা জানি এটা সমগ্র শারীরিক প্রতিক্রিয়ার কথা বলছে, তার মানে কি দৈহিক কার্যাবলী কিছু যোগ করা। সুতরাং 4 নম্বর অপশনটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। নিচ্ছে পরের কোয়েশ্চেনটা, শিক্ষিকা যখন একটি কার্ডের উপর একটি শব্দ অথবা শব্দগুচ্ছ লিখে আমাকে দেন আর আমাকে সেটা অভিনয় করে দেখাতে হয়, আর ক্লাসের বাকি পড়ুয়ারা সেই শব্দটি অনুমান করার চেষ্টা করে, আমার খুব ভালো লাগে। শিক্ষার্থীদের নিম্ন প্রদত্ত পছন্দের তালিকার মধ্যে উল্লেখিত মন্তব্যটি চিহ্নিত করুন। দেখো, এখানে একটা ক্লাসের কাজের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে একটা কার্ডের উপর একটা শব্দ লিখে দেয়, আর সেই শব্দের উপর কি করতে হয়, একটা স্টুডেন্টকে অভিনয় করে দেখাতে হয়, বাকি অঙ্গি ভঙ্গি করে দেখাতে হয়। তখন বাকি পড়ুয়ারা কি করে, সেই শব্দটা কিন্তু তারা দেখে না, তারা অভিনয়টা দেখেই বোঝার চেষ্টা করে যে এই অভিনয়টা কার বা এটা কি শব্দ হতে পারে। ঠিক আছে, তো এখানে দেখো, কার্ডে লিখিত শব্দগুচ্ছ মুখস্থ করলে এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তারপর শুনতে পেলে, দেখো এখানে অভিনয়ের কথা আছে, এখানে একটা দেখার বিষয় আছে বা বোঝার বিষয় আছে, এখানে কিন্তু শোনার কোনো বিষয় নেই। তো শারীরিকভাবে যুক্ত হলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি, এবং 4 নম্বরটা আছে দেখতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। দেখো, যদিও দুটোই ঠিক আছে, কিন্তু এর মধ্যে বেস্ট কোনটা আমাদের বেছে নিতে হবে। শুধু দেখতে পেলে কিন্তু হবে না, কারণ অভিনয়ের কথা বলা হচ্ছে, শরীর দিয়ে অঙ্গি ভঙ্গির কথা বলা হচ্ছে। সেই জন্য কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে, 3 নম্বরটা হবে, যে শারীরিকভাবে ভালোভাবে দেখিয়ে দিচ্ছে, যাতে করে বাচ্চারা দেখার সঙ্গেই বুঝতে পারছে যে এই শব্দটা কি হতে পারে। কারণ অঙ্গি ভঙ্গি বা অভিনয় শারীরিকভাবে যুক্ত, মানে শরীর দিয়ে যদি আমরা দেখিয়ে না দেই তাহলে কিন্তু তারা বুঝতে পারবে না, মানে শুধু দেখতে পেলে হবে না, এটা কিন্তু শারীরিকভাবে যুক্ত পেলে থাকতে হবে। সুতরাং 3 নম্বর অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখে নিচ্ছি, দেখো পরের কোয়েশ্চনটা, এখানে একটা মন্তব্য দেওয়া আছে এবং তার একটা কারণ দেওয়া আছে। সেটা হচ্ছে, দেখো মন্তব্যটা হচ্ছে, স্কুলে ভর্তি হওয়া সব শিশুই তাদের সমবয়সীদের মধ্যে ভাষা ব্যবহারে সক্ষম, এবং কারণটা দেওয়া হচ্ছে ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে তারা তাদের সামর্থ্য প্রদর্শনে অক্ষম। এবার আমরা দেখব এখানে আসলে প্রশ্নটা কি করতে চাচ্ছে। সর্বাধিক গ্রহণযোগ্য উত্তরটি নির্বাচন করুন। এখানে অপশনে এ দেওয়া আছে, এ ঠিক কিন্তু আর ভুল, মানে এ নম্বর অপশনটা নাকি ঠিক আছে, আরটা ভুল আছে, এবং এ এবং আর দুটিই ঠিক এবং এর সঠিক ব্যাখ্যা আর নয়, এবং এ ভুল কিন্তু আর ঠিক। 4 নম্বরে আছে এ এবং আর দুটিই ঠিক এবং এর সঠিক ব্যাখ্যা আর হয়। তো দেখো, আমরা প্রথমে কথা দুটো বুঝে নিচ্ছি। এবার স্কুলে ভর্তি হওয়া সব শিশুই তাদের সমবয়সীদের মধ্যে কিন্তু ভাষা সেটা ব্যবহারে সক্ষম, কারণ এটা সঠিক। কারণ আমরা জানি যে এই যে ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয়, তাদের তখন কিন্তু ভাষা অর্জনের একটা সময় বা স্তর, সেই স্তরে কি হয়, তারা খুব কম সময়েই একজনে আরেকজনের ভাষাটা আয়ত্ত করতে কিন্তু খুব মানে তাড়াতাড়ি তারা সক্ষম হয়, তারা একজনে আরেকজনের ভাষা বলতে পারে, মেলামেশা করতে পারে। ঠিক আছে, এবং আর যেটা কারণ সেটা আমরা দেখে নিচ্ছি, রিজনটা ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে তারা তাদের সামর্থ্য প্রদর্শনে অক্ষম। দেখো, এটা মোটেই এটা ভুল কথা, কারণ আমরা জানি এই যে বাচ্চারা যখন স্কুলে যায়, যেরকমটা ভাবে তারা ভাষাটা শিখে নিতে পারে খুব কম সময়ের মধ্যে, সেরকম ভাবেই কিন্তু তারা
আলাদা আলাদা যে সংস্কৃতির তাদের সহপাঠী থাকে, তাদের কিন্তু সংস্কৃতির যেটা আদান প্রদান তারা কিন্তু করতে পারে। সেই জন্যই কি হয় দেখো, একটা ক্লাসে বিভিন্ন সংস্কৃতির থেকে আসা শিক্ষার্থীরা কিন্তু কম সময়েই একটা বন্ধুত্বপূর্ণ ভাব গড়ে ওঠে এবং ভ্রাতৃত্ববোধটা তাদের গড়ে ওঠে। সেই জন্যই কিন্তু একটা ঐক্য মানে ঐক্য না থাকা ক্লাসে বা অনৈক্য যেটা বলতে হয় তোমাদের, যে বিভিন্ন সংস্কৃতির বাচ্চাদের মধ্যেই কিন্তু বন্ধুত্ব ভাবটা গড়ে ওঠে এই কারণেই যে তারা কি করতে পারে, খুব কম সময়ের মধ্যে বৈচিত্র্যের মাঝেও ঐক্য আনতে পারে এবং একজনে আরেকজনের সঙ্গে কিন্তু মিশে বন্ধুত্ব ভাব বজায় রেখে তারা পড়াশুনো শিখতে পারে। এই ক্ষমতাটা কিন্তু তাদের খুব ভালোভাবেই আছে। তো দেখো অপশন এতে কি দেয়া আছে, এ ঠিক কিন্তু আর ভুল। হ্যাঁ তাই, তারা স্কুলে ভর্তি হওয়ার সময় মানে সব কথাই তারা ব্যবহারে সক্ষম, কিন্তু ভাষা ও সংস্কৃতি বৈচিত্র্যের কারণে কিন্তু তারা অক্ষম নয়, এটাতেও কিন্তু তারা সক্ষম। এই কথাটা কিন্তু ভুল দেওয়া আছে। সুতরাং 1 নম্বর অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখো পরের কোয়েশ্চেনটা, পঞ্চম শ্রেণীর মঞ্জিত তার শিক্ষিকা, তার বন্ধু বান্ধব এবং একটি 2 বছরের শিশুর সঙ্গে ভিন্ন ভিন্ন কথাবার্তা বলে। এর অর্থ মঞ্জিত জানে যে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে কিভাবে ভাষা ব্যবহার করতে হয়। ভাষার এই বিশেষ ভূমিকাটি কোন নামে পরিচিত? পঞ্চম শ্রেণীর একজন পড়ুয়া, সে হচ্ছে মঞ্জিত, সে তার শিক্ষিকার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে, তার বন্ধু বান্ধবের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও বুঝতে পারে এবং 2 বছরের একটা শিশুর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও কিন্তু সে খুব ভালোভাবে জানে। এই যে কোন পরিস্থিতিতে কিভাবে কথাবার্তাটা ব্যবহার করতে হয় মঞ্জিত কিন্তু জানে। তো এই বিশেষ ভূমিকাটাকে কোন নামে পরিচিত? এটা ব্যঞ্জনা তত্ত্ব, না প্রাগমাটিস্ট, নাকি শব্দার্থ তত্ত্ব, না কথন কর্ম, না প্রকৃতিবাদী? দেখো এটাকে কিন্তু বলা হয় ব্যঞ্জনা তত্ত্ব, যেখানে একজন শিক্ষার্থী জানবে যে কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয়। সুতরাং আমাদের 1 নম্বর আনসারটাই হচ্ছে কারেক্ট আনসার। এই কোয়েশ্চেনটা দেখো, শিক্ষার্থী দ্বারা পঠিত একটি গল্পকে তার নিজের ভাষায় পুনরায় বলা কিসের মূল্যায়নের সহায়ক? এখানে কোয়েশ্চেনে বলা হচ্ছে যে শিক্ষার্থীর দ্বারা একটা বিষয় পড়ানো হয়েছে, যেটা লিখিত বাংলা ভাষায় সেটাতে একবার পড়েছে, তারপরে তাকে কি করা হয়েছে, তার নিজের ভাষায় পুনরায় আবার বলতে বলা হয়েছে বা তার মাতৃভাষায় বলতে বলা হয়েছে। এটাকে কি বলা হবে? দেখো সঠিকতা নাকি অনর্গলতা, না উপলব্ধি, না স্মৃতি? এটার অ্যান্সার কিন্তু ডিরেক্ট তোমার উপলব্ধি হবে। কারণ তুমি দেখো, সে একটা গল্প পড়লো একবার, পড়ার পর সে আবার নিজের ভাষায় সে কখন বলতে পারবে? সে যখন উপলব্ধি করতে পারবে বা সেটার অর্থ বুঝতে পারবে, সেটাকে তুলনা করতে পারবে যে হ্যাঁ এই গল্পটার মানে হচ্ছে এটা। যখন সে ভালোভাবে বুঝতে পারবে তখনই কিন্তু আবার সে দ্বিতীয়বার নিজের মাতৃভাষায় বলতে পারবে। এখানে কিন্তু কোনো সঠিকতাও নয়, অনর্গলতাও নয়, বা স্মৃতিও নয়, মনে থাকার বিষয়টাও নয়, এখানে কিন্তু উপলব্ধির কথা আসছে, যে উপলব্ধি করতে পারলেই বলবে। সুতরাং 3 নম্বরটি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা দেখো, শিখনে শিক্ষার্থীকৃত ভাষাগত ত্রুটি। এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে যে শিক্ষার্থীদের দ্বারা যেগুলো ভাষাগত তাদের ভুল হবে বা ত্রুটি হবে, এই যে অপশন 4টি দেওয়া আছে এটার থেকে কোনটা হবে? দেখো শিক্ষণে সহায়তা করবে, নাকি শিক্ষণে বাধা হয়ে দাঁড়াবে, নাকি সংশোধন কার্যভার বৃদ্ধি করবে, না শিক্ষার্থীদের নকারাত্মক সংযোজন প্রদান করবে? এখানে দেখো শিক্ষণে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না। যখন শিক্ষার্থীরা ভাষাগত ত্রুটি করবে তার থেকে কিন্তু তাদের সমস্যাগুলি বা দুর্বলতাগুলি শিক্ষকে জানবে, যখন জানবে তখন কিন্তু সেগুলো নিরাময়ের ব্যবস্থা করবে, সেটা কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না এবং সংশোধন কার্যভার কিন্তু বৃদ্ধি করবে না। তারপরে দেখো শিক্ষার্থীদের নকারাত্মক যেগুলো নবসংযোজন সেগুলো না, নকারাত্মকটা কিন্তু একটা হচ্ছে তোমার নেগেটিভ ওয়ার্ড, সেহেতুকে কিন্তু এটা হচ্ছে না। এখানে কি করবে দেখো, শিক্ষণে কিন্তু সহায়তা করবে। এদের যত শিক্ষকেরা শিক্ষার্থীদের যত রকম ভাবে তাদের দুর্বলতাগুলি বা সমস্যাগুলি শনাক্ত করতে পারবে, তারা কিন্তু তত ভাবে তাদেরকে যে শিক্ষার পদ্ধতিগুলো থাকবে সেগুলো কিন্তু বহুমুখী শিক্ষা প্রক্রিয়া চালাবে এবং বাচ্চাদেরকে বা শিক্ষার্থীদেরকে সহায় করতে তারা চেষ্টা করবে। সুতরাং 1 নম্বরটাই হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, একটি উত্তম বাচন প্রক্রিয়া হলো যেখানে, উত্তম বাচন প্রক্রিয়া হচ্ছে যেখানে ঠিকঠাক ভাবে আমাদের কি হচ্ছে, কথোপকথন হচ্ছে বা আমরা ঠিকঠাক মতো কথা বলতে দেখছি। তো দেখো এখানে 4টি অপশন দেওয়া আছে, এটার থেকে কোনটা হবে? শিক্ষকরা অধিক কথা বলেন, নাকি শিক্ষার্থীরা অধিক কথা বলেন, অসম
অংশগ্রহণ, যেখানে শিক্ষকও নয় বা শিক্ষার্থীরাও নয়, এবং অস্পষ্ট বা স্পষ্ট শিক্ষার্থীর অংশগ্রহণ সর্বাধিক হয়। 1 নম্বরটা যে শিক্ষকরা অধিক বলে, যেখানে শিক্ষকরা বেশি কথা বলে, সেটাকে কি উত্তম বচন বলে? অবশ্যই না। যেহেতু কি আমরা জানি এখনকার শিক্ষা ব্যবস্থা হচ্ছে তোমার শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, যেখানে ক্লাসে বাচ্চাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। ঠিক আছে, তো দেখো 2 নম্বরটা ঠিকই আছে। 3 নম্বরে আছে অসম, যেখানে শিক্ষকরাও কথা বলে না, শিক্ষার্থীরাও কথা বলে না, সেটা তো হতেই পারে না। এবং 4 নম্বরে আছে স্পষ্ট বক্তা শিক্ষার্থীর অংশগ্রহণ। এটা তো হবেই না, কারণ যে শিক্ষার্থীটা স্পষ্ট বক্তা সেই কি শুধু একাই কথা বলে যাবে নাকি? আমরা জানি যে আমাদের পেডাগজির ভাষাতে ক্লাসে যে 30 জন বাচ্চা থাকবে সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। তো এক্ষেত্রে কি হবে? অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার, যেখানে সমস্ত শিক্ষার্থীরা অধিক কথা বলবে, তারা সবাই সমানভাবে চলবে। সুতরাং 2 নম্বর অ্যান্সারটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সেখানে আছে দেখো, পাঠের উপায় দেওয়া আছে এবং পাঠকের কাজগুলো দেওয়া আছে। এখানে পাঠের উপায় 5টা দেওয়া আছে এবং তার কাজগুলি এখানে উল্টো পাল্টা করে দেওয়া আছে, যেটা আমাদের কি করতে হবে? মেলাতে হবে। যেরকমটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এই দেখো 1 নম্বর অপশন, 2 নম্বর বা 3 নম্বর অপশনে এর সঙ্গে 2 হবে না, এর সঙ্গে 1 হবে, এরকম করে আমাদের কিন্তু মিলাতে হবে। তো দেখো প্রথমে আমরা দেখে নিচ্ছি এ নাম্বার অপশনটা, যেটা হচ্ছে পূর্বানুমান, প্রেডিক্টিং করা কাকে বলে। আমরা এই 5টা পড়ে একবার বুঝে নেব। তো দেখো আমি তোমাদেরকে প্রথমে বলছি যে পূর্বানুমানটা হচ্ছে যখন একজন শিক্ষক ক্লাসে একটা বিষয় পড়াতে যায়, তখন সে বিষয়টা পড়ানোর আগেই যে বইয়ের থেকে পড়াবে ডিরেক্টলি, সেটা পড়ানোর আগেই কি করে, যেহেতু কি প্রাইমারি সেকশনের বাচ্চা কাচ্চা, ওদেরকে তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য তাদের এই যে বিষয়টা যাতে সহজে বুঝতে পারে, তাদের একটা আগের থেকে একটা ধারণা তৈরি করে, বা তাদেরকে কি করা উচিত, যে বিষয়টা যেন সহজে বুঝতে পারে তার একটা তারা ধারণা দেয়, বা বাচ্চাদেরকে খুব মনোযোগী করার চেষ্টা করে। এবার দেখো আমরা এগুলো পড়ে বুঝে নেব। লেখার ধরন থেকে লেখকের অনুভূতি, পূর্বানুমান কি লেখকের অনুভূতিকে বোঝায়, নাকি অপরিচিত শব্দাবলী বুঝতে সুবিধা হওয়ার জন্য পাঠের অংশগুলিকে ব্যবহার করে, নাকি শিরোনাম অথবা পরিচয়সূচক পদগুচ্ছ লক্ষ্য করে প্রদত্ত তথ্যাবলীর সংগঠন প্রক্রিয়াকে অনুধাবন করে, নাকি পাঠটিতে কিভাবে ভাষার ব্যবহার হয়েছে সেদিকে মনোযোগ করে। এবার দেখো 5 নম্বরে পাঠটির বিষয় সম্পর্কে ধারণা তৈরির জন্য বিভিন্ন শীর্ষক ও ছবি ব্যবহার করে। আমরা সবাই জানি যখন একজন শিক্ষক ক্লাসে যায় একটা বিষয় পড়াতে, সঙ্গে কিন্তু উপকরণ নিয়ে যাওয়াটা ভালো, যাতে করে বাচ্চারা উপকরণের সঙ্গে কিন্তু ভালো একটা বুঝতে পারে। এবার দেখো তোমরা ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে, যেহেতুকে পড়ার আগের কাজটার নাম হচ্ছে পূর্বানুমান, পড়ার সময়েরও নয়, পড়ার পরেরও নয়। তো দেখো এখানে আছে পাঠটির বিষয় সম্পর্কে ধারণা তৈরির জন্য বিভিন্ন শীর্ষক ও ছবি ব্যবহার। এখানে বলা হচ্ছে যে পাঠটি যাতে বাচ্চারা বুঝতে পারে সেই জন্য কি করা হয়, পাঠের পূর্বে একটা বিষয় বা ছবি ব্যবহার করে তাদের বুঝতে সাহায্য করা। তো দেখো এ নাম্বারের সঙ্গে কিন্তু এই 5 নম্বর অপশনটি হয়ে যাবে। এবার আমরা অপশনে দেখে নিচ্ছি এর সঙ্গে 5 আছে কিনা। এখানে দেখো 4 নম্বর অপশনে কিন্তু এর সঙ্গে 5 আছে। এবার কথা হচ্ছে যে এই একটা দেখেই কিন্তু তোমরা এই অপশনটা চুজ করতে পারো, কিন্তু দেখো আমরা সবগুলো মিলিয়ে দেখার প্রয়োজন আছে, কারণ ভুল ভ্রান্তি কিছু একটা হতে পারে, যাতে করে পরবর্তী সময় না হয়, সেজন্য আমরা সবগুলো ভালোভাবে বুঝে নেব। তো দেখো 2 নম্বরটা হচ্ছে অনুমান প্রচেষ্টা। অনুমানটা কে করবে? নিশ্চয় একজন ব্যক্তি করবে অনুমানটা। এবার ইনফারিং অ্যাটিটিউড, তোমরা কিন্তু কিছু কিছু ইংরেজি টার্মও বুঝে নিতে চেষ্টা করবে, তাতে কি হবে, তোমাদের ছোট ছোট কিছু ট্রিক দিয়ে আমরা খুব তাড়াতাড়ি আনসারগুলো বের করতে পারবো। যেরকমটা অ্যাটিটিউড কার থাকতে পারে, কোনো বস্তুর তো অ্যাটিটিউড নেই, অ্যাটিটিউড হলে কোনো মানুষেরই হবে, অনুমান করলে কোনো মানুষই অনুমান করবে। এবার আমরা অপশনগুলোতে দেখে নেব যে এখানে কোনো ব্যক্তির সঙ্গে মানে তুলনা করে কিছু অপশন আছে কিনা। দেখো প্রথমে অপশনটাই হচ্ছে আমাদের কি, লেখার ধরন থেকে লেখকের অনুভূতি। এটা কিন্তু একটা অ্যাটিটিউড, যে লেখার ধরন থেকে লেখকের অনুভূতিটা কিন্তু নির্ধারণ করা যায়। তারপর দেখো শব্দাবলীর কথা আছে। 3 নম্বরে আছে কি, তোমার তথ্য সংগঠনের কথা আছে। 4 নম্বরে আছে তোমার ভাষার কিভাবে ব্যবহার হয়েছে সেদিকে মনোযোগ দিতে বলছে। এবার অ্যাটিটিউডের সঙ্গে আমরা কোনটার মিল পেলাম? লেখকের অনুভূতির মিল পেলাম কিন্তু। ঠিক আছে, দেখো বনে গেছে, এটাও কিন্তু হচ্ছে বীর 1। তো দেখো 3 নম্বরটা দেখো, প্রসঙ্গ থেকে অর্থ নিষ্কাশন। এখানে আমাদের কি করতে হবে? বিষয়টা পড়তে হবে,
পড়ে বিষয়টা থেকে আমাদের অর্থ বের করতে হবে। অর্থ বের করাটাকে কি বলে আমরা দেখে নিচ্ছি। অপরিচিত শব্দাবলী বুঝতে সুবিধা হওয়ার জন্য পাঠের অংশগুলিকে ব্যবহার। এটা কিন্তু একটা অর্থ বোঝানোর কথা বলছে, যে তুমি প্রসঙ্গগুলো পড়ছো, পড়ে পড়ে কি করছো, অর্থগুলো বের করে নিচ্ছ। এক্ষেত্রে কিন্তু সির সঙ্গে 2 হবে। এখানে কিন্তু দেখো 4 নম্বর অপশনে কিন্তু সির সঙ্গে 2 দেওয়া আছে। 4 নম্বরটা দেখে নেব, নিবিড় পাঠ, যেটাকে ইন্টেন্সিভ রিডিং বলা হয়। এটা দেখো আমাদের হাতে দুটোই অপশন আছে, সেটা হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর। শিরোনাম অথবা পরিচয়সূচক পদগুচ্ছ লক্ষ্য করে প্রদত্ত তথ্যাবলীর সংগঠন প্রক্রিয়াকে বোঝায়, নাকি পাঠটিতে কিভাবে ভাষার ব্যবহার হয়েছে সেদিকে মনোসংযোগ করে। নিবিড় পাঠ হচ্ছে কিন্তু ইন্টেন্সিভ রিডিং, যেটা আমরা মানে আস্তে আস্তে মনোযোগ দিয়ে খুব বিতংভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু মিলিয়ে গুছিয়ে পড়াটাকে বলে। সেই হেতুকে এটা কি হবে, অপশন নাম্বার 4 হবে, যে কিভাবে ভাষার ব্যবহার হয়েছে সেদিকে মনোসংযোগ, ভালোভাবে মনোযোগ দেওয়াকে কিন্তু বলে ইন্টেন্সিভ রিডিং। ঠিক আছে, এখানে দেখো অপশন নাম্বার ডি সঙ্গে 4ই আছে। এবার 5 নম্বরটা আমাদের দেখার প্রয়োজন নেই, কারণ এর সঙ্গে 3 নম্বরটাই আমাদের বাদ আছে, এটা হয়েই যাবে, কিন্তু আমরা একবার পড়ে নিচ্ছি। পাঠ সংগঠন শনাক্তকরণ বা আইডেন্টিফাইং টেক্সট, এটা কি বলা হয় দেখো, শিরোনাম অথবা পরিচয় সূচক পদগুচ্ছ লক্ষ্য করে সংগঠন প্রক্রিয়াকে বোঝায়। এবার এখানেও দেখো সংগঠন আছে, প্লাস এখানেও কিন্তু সংগঠন আছে। কখনো কখনো পরীক্ষাতে এরকম হয়, আমরা এখানে যেভাবে বিতংভাবে খুব বিস্তৃতভাবে পড়লাম, পরীক্ষাতে কিন্তু সেরকমটা হয় না। তখন তোমরা কি করবে, এই যে ছোট ছোট কিছু ট্রিক ব্যবহার করতে চেষ্টা করবে। হয়তো এগুলো পড়ে নিলে, পড়ে নেওয়ার পরে দেখছো এখানে সংগঠন আছে, এখানেও সংগঠন দেখতে পাচ্ছ, একটু মনোযোগ দিয়ে পড়লে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা এগুলো বের করে নিতে পারবে। তো দেখো আমরা কি দেখলাম, পাঠের উপায়ের সঙ্গে পাঠকের কাজগুলো কোনটা কারেক্ট, অপশন 4 ইজ দ্য রাইট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক তার শ্রেণীকে 5 জন শিক্ষার্থীর এক একটি দলে ভাগ করলেন এবং তাদের একটি বিষয় ও আলোচ্য প্রসঙ্গ দিলেন, যাতে তারা ধারণা সংগ্রহ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে লোকের সাক্ষাৎকার এবং তার অনুবাদকরণ করে এবং তারা সংগৃহীত উপাত্ত এবং অনুবাদিত বিষয়কে ভিত্তি করে একটি রিপোর্ট লিখবে। এটি কি নামে পরিচিত? দেখো, পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক সেই শ্রেণীর বাচ্চাগুলোকে 5 জন করে এক একটা দল তৈরি করে দিলেন এবং তাদেরকে একটা যে কোনো আলোচ্য বিষয় দিলেন, দিয়ে বললেন যে এটার বিষয়ে তোমরা কি করো, ধারণা বা কনসেপ্টগুলো সংগ্রহ করো, কালেক্ট করো, এবং এই যে বিভিন্ন দৃষ্টিভঙ্গির কিছু লোকেদের সঙ্গে দেখা করতে বললেন, আর সেই আলোচ্য বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলতে বললেন। সেই মানুষগুলো কি বলে সেগুলো তারা অনুবাদ করবে এবং সেগুলো সংগ্রহ করে কি করবে, একটা রিপোর্ট তৈরি করবে। এই যে রিপোর্টটা তারা যে ঘুরলো, কনসেপ্টগুলো কালেক্ট করলো বা মানুষগুলোর সঙ্গে দেখা করে তারা কি বললো সেগুলো অনুবাদ করে একটা যে রিপোর্ট লিখলো, এই যে 4টি অপশন দেওয়া আছে, এটির থেকে সে কি কাজ করলো? প্রদত্ত কার্য, নাকি প্রকল্প কার্য, নাকি শিক্ষণে বিষয়ভিত্তিক আবেদন, না শব্দ তালিকা? এখানে তো শব্দ তালিকা হচ্ছেই না বা তোমার আবেদনও হচ্ছে না, এখানে কিন্তু প্রদত্ত কার্য না, এটা ডিরেক্ট অ্যান্সার হচ্ছে তোমাদের প্রকল্প কার্য। কেন আমি বলে দিচ্ছি, যখন তোমরা দেখবে যে কোনো একটা কাজ দলগতভাবে করতে দিচ্ছে, তার উপর বিভিন্ন কনসেপ্টগুলো কালেক্ট করতে বলছে বা ধারণাগুলো সংগ্রহ করতে বলছে, এবং অন্য মানুষকে এখানে কি করা হচ্ছে, যুক্ত করা হচ্ছে, যে তাদের কি মতামত বা তাদের কি দৃষ্টিভঙ্গি সেটা শুনে তাদেরকে কিছু লিখতে বলা হচ্ছে। এই যে বিষয়টা বা প্রসেসটা, এটা কিন্তু সব সময় একটা প্রজেক্টের মাধ্যমে করা হয়, যেটাকে বাংলা টার্মে বলা হয় প্রকল্প কার্য। তো সুতরাং এর 2 নম্বর অপশনটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেনটা, যে কিছু দক্ষতা শিশুর আনুষ্ঠানিক পঠন শুরুর আগেই গড়ে ওঠে এবং সেগুলি তার ভবিষ্যৎ শৈক্ষিক দক্ষতার বুনিয়াদিও তৈরি করে দেয়, সেই দক্ষতাগুচ্ছ হচ্ছে, এখানে একটা শিশুর কিছু দক্ষতার কথা বলা হচ্ছে, যেটা কি হয়, আনুষ্ঠানিক পঠনের শুরুর আগেই গড়ে ওঠে, তাকে যে স্কুলে নাম ভর্তি করে দেবে তার আগেই কিন্তু গড়ে ওঠে এবং তার ভবিষ্যৎ শৈক্ষিক দক্ষতার বুনিয়াদিও তৈরি করে দেয়। এবার দেখো আমরা অপশনগুলো দেখলে বেশি ভালোভাবে বুঝতে পারবো। অনপেক্ষিত বিশেষত্বাবলী, এমার্জেন্ট প্রপার্টিস, এখানে কি কোনো নির্দিষ্ট দক্ষতার কথা বলা হচ্ছে? নির্দিষ্ট কোনো দক্ষতার নাম দিয়ে কিন্তু বলা হয়নি, কোনো বিশেষত্বর উচ্চারণ করা হয়নি। তো দেখো এখানে ডিরেক্ট বলা হচ্ছে যে কিছু দক্ষতা, সেখানে যে কোনো দক্ষতা হতে পারে, সুতরাং 1 নম্বর অ্যান্সারটি হচ্ছে না। 2 নম্বরটি অনপেক্ষিত পাঠ্যক্রম। আমরা জানি পাঠ্যক্রম বা কারিকুলামের কথা কখন আসবে, যখন একটা শিশু স্কুলে যাবে, কিন্তু আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে
আনুষ্ঠানিক পঠন শুরু করার আগের কথা বলা হচ্ছে, সুতরাং এখানে পাঠ্যক্রমেরও কোনো ভিত্তি নেই। তারপর দেখো অনপেক্ষিত সাক্ষরতা এবং অনপেক্ষিত সমাধান। সমাধান কখন হবে? যখন একটা বাচ্চাকে বা শিক্ষার্থীকে, এখানে শিক্ষার্থী আসবে না, এখানে বাচ্চার কথাই হবে, যে যখন একটা বাচ্চাকে একটা সমস্যা দেওয়া হবে, সে সমাধান করতে পারবে, যে এমার্জেন্ট সলিউশনটা সে করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে। কিন্তু এখানে কিন্তু বাচ্চাকে কোনো সমস্যা দেওয়ার কথা বলা হয়নি, সুতরাং 4 নম্বরটিও হচ্ছে না। এখানে অ্যান্সার হবে দেখো সরাসরি অপশন নাম্বার 3, সেটা হচ্ছে অনপেক্ষিত সাক্ষরতা। কারণ আমরা জানি যত রকমের দক্ষতা আছে সব দক্ষতাই কিন্তু এই সাক্ষরতার আন্ডারে থাকে। এই সাক্ষরতার ভিত্তিতেই কিন্তু এই দক্ষতাগুলো দেখা যায়। যে যেহেতু এখানে বলা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে পড়লেই তোমরা বুঝতে পারবে যে আনুষ্ঠানিক পঠন শুরু করার আগেই গড়ে ওঠে, যেহেতু এটা এমার্জেন্ট লিটারেচারের উপর কিন্তু এটা একটা ভিত্তি আছে। তো দেখো অনপেক্ষিত সাক্ষরতার উপরই নির্ভর করে কিন্তু এই দক্ষতাগুলো, সুতরাং এখানে 3 নম্বর অ্যান্সারটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। তো দেখো পরের কোয়েশ্চেনটা, 5ম শ্রেণীর মঞ্জিত তার শিক্ষিকা, তার বন্ধু বান্ধব এবং একটি 2 বছরের শিশুর সঙ্গে ভিন্ন ভিন্ন কথাবার্তা বলে। এর অর্থ মঞ্জিত জানে যে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে কিভাবে ভাষা ব্যবহার করতে হয়। ভাষার এই বিশেষ ভূমিকাটি কোন নামে পরিচিত? 5ম শ্রেণীর একজন পড়ুয়া, সে হচ্ছে মঞ্জিত, সে তার শিক্ষিকার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে, তার বন্ধু বান্ধবের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও বুঝতে পারে, এবং 2 বছরের একটা শিশুর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও কিন্তু সে খুব ভালোভাবে জানে। এই যে কোন পরিস্থিতিতে কিভাবে কথাবার্তাটা ব্যবহার করতে হয় মঞ্জিত কিন্তু জানে। তো এই বিশেষ ভূমিকাটাকে কোন নামে পরিচিত? এটা ব্যঞ্জনা তত্ত্ব, না প্র্যাগমাটিস্ট, নাকি শব্দার্থ তত্ত্ব, না কথন কর্ম, না প্রকৃতিবাদী? দেখো এটাকে কিন্তু বলা হয় ব্যঞ্জনা তত্ত্ব, যেখানে একজন শিক্ষার্থী জানবে যে কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয়। সুতরাং আমাদের 1 নম্বর আনসারটাই হচ্ছে কারেক্ট আনসার। তো দেখো কোয়েশ্চেনটা, একজন মা লক্ষ্য করলেন যে তার শিশু সন্তানটি মাঝে মাঝে এমন সব কথা বলছে যা পরিবারের বড়দের বা অন্য সন্তানদের মুখে শোনেননি। এতে তিনি বিমূঢ় বোধ করলেন, কারণ তার বিশ্বাস কোনো শিশু তার পরিবারের ঘনিষ্ঠজনের অনুকরণ করেই কথা বলতে শেখে। নিচে কোনটি মধ্যে তার এই বিশ্বাসের প্রতিফলন দেখতে পায়? আমরা প্রথমে কোশ্চেনটা বুঝে নিচ্ছি। দেখো একটা ছোট্ট বাচ্চা, সে মাঝে মাঝে এমন সব কথা বলছে, তার মা লক্ষ্য করছে, দেখছে যে এই কথাগুলো তার নিজের যে পরিবারের লোকজন তাদের মুখে সে শোনেননি, বড়দের মুখেও শোনেননি এবং বাচ্চাদের মুখেও শোনেননি। তো তিনি কি করলেন? খুব বিমূঢ় বোধ করলেন, চিন্তায় পড়ে গেলেন, কারণ তার বিশ্বাস যে কোনো শিশু তার পরিবার বা ঘনিষ্ঠজনের অনুকরণ করেই কথা বলেন, যে বাড়ির বাইরে তো আর কোথাও শুনতে পাবেন না কথাগুলো। তো এই কথাগুলো সে শিখলো কোত্থেকে? নিচের কোনটির মধ্যে তার এই বিশ্বাসের প্রতিফলন দেখতে পাই? তো এটাতে কি হবে দেখো, আমরা অপশনগুলো দেখলে বুঝতে পারবো। এটাতে কি গঠনবাদ? একটা ছোট্ট বাচ্চা কিন্তু গঠনবাদের বা কনস্ট্রাকটিভিজমের কিছু বুঝবে না। দেখো আচরণবাদ নাকি বহুভাষিকতা, না সহজাত উৎপন্ন জ্ঞানবাদ? এটা কিন্তু 3 নম্বরও হচ্ছে না, 4 নম্বরও হচ্ছে না। মা তার সন্তানের আচরণ দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এটা কি হচ্ছে বা কি না হচ্ছে। তো এটা সরাসরি আমাদের কোনটা অ্যান্সার হবে? অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ একটা আচরণ দেখেই আমরা অনেক কিছু অনুমান করতে পারি। সো ফ্রেন্ডস, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।